হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শুধু তোমাদের মজা দেওয়ার জন্য অনেক কষ্ট করে আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যায়। কাকিমা বৌদিকে খুঁজতে গুদাম ঘরে চলে এসেছে। আর তখন আমি বৌদির কাছে আছি। কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম কাকিমা এদিক ওদিক বৌদিকে খুঁজল। তারপর বড়দিকে না দেখে বেরিয়ে গেল। কাকিমার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। আর তখন বৌদি বলল, দেখেছ ঠাকুরপো, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম। ধরা পড়লে কি কেলেঙ্কারি হতো বুঝতে পারছ। সত্যি বলতে আমিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তবুও বৌদিকে সাহস দিয়ে বললাম, কি যে বলো না বৌদি, আমরা যে জায়গায় দুজন আছি, কাকিমা কেন, কাকিমার বাপ আসলে আমাদের কখনো খুঁজে পেত না। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, আর আমি কিছুক্ষণ পরে আসছি। বৌদি কাপড় আর চুল ঠিক করে গুদাম ঘর থেকে বেরিয়ে গেল। বৌদির চলে যাওয়ার পর গুদাম ঘরটা আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। রান্নার কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিস আছে এই গুদাম ঘরে। একটা ভাঙা খাট দেখতে পেলাম, গুদাম ঘরের এক কোণায় পড়ে আছে। খাতা মাটিতে নামিয়ে কন্ডিশন দেখার চেষ্টা করলাম। খাতের কন্ডিশন ভালো না, তবে কাজ চালানোর মতো ঠিকঠাক আছে। আমি ঠিক করে ফেললাম এই গুদাম ঘরেই মাকে নিয়ে এসে আমার স্বপ্ন পূরণ করব। আজ ছোট কাকি নাকের ডগায় বৌদিকে দিলাম, অথচ কাকিমা বুঝতেও পারল না। এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পারে না। এখন যে ভাবেই হোক মাকে এখানে নিয়ে আসতে হবে। বৌদি চলে যাওয়ার 10 মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম। এই সময়টা বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম। আসলে তাড়াহুড়ো করে মনের স্বপ্ন মিটল না। সকালে স্নানের সময় মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ছেলে স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম। পূজনীয় মাকে এক অপ্সরা নারী ছাড়া কিছুই চিন্তা করতে পারছিলাম না। নিজেকে থামাবার শত চেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছিল বারবার। আজ সকালে বউ কাক আর কিছু অতিথি আসার কথা ছিল। সকাল পেরিয়ে দুপুর হলেও তাদের কোনো খবর নেই। দুপুরের শেষ দিকে মা আর কাজল দিদিকে পুকুর ঘাটে গোসল করতে দেখলাম। মা যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলেকোঠায় বসা। তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে স্বপ্ন জাগতে থাকে। রাতের সবার সাথে খেতে বসলাম। আমাদের খাওয়া মাঝামাঝি হলে শুনতে পাই কিছু অতিথি এসেছে। বড় কাকার যে বিজনেস পার্টনারদের আজ সকালে দেখা করার কথা ছিল, এরা হলেন তারা। এনারা সকালে এসে পৌঁছতে পারেননি, কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে যায়। সেটা ঠিক করে রওনা দিতে একটু দেরি হয়ে যায়। ফলে তারা সাভারের জ্যামে আটকা পড়ে। কিন্তু অসময়ে আসে বড়কা তাদের সাথে এখন বৈঠক করতে পারবেন না। তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন। কাজ হবে সকালে। অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল। ঠিক হলো আজ রাতের জন্য আমি অন্য কোনো ঘরে ঘুমান। আমি মনে মনে মামনি বা বৌদির সাথে ঘুমানোর প্রার্থনা করতে থাকলাম। কিন্তু শুনতে পাই মা আমাকে এক ঘরে থাকতে হবে। খাওয়া শেষ করে রাত থাকতে আমি ঘরে চলে গেলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। কোনোভাবেই নিজের ভেতরেও সব জানতে দিতে চাচ্ছিলাম না। মায়ের সাথে আগে অনেক থেকেছি, ঘুমিয়েছি অনেক রাত। তবে আজ রাতের ব্যাপার আলাদা। জলের রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে আমার ভেতরে। স্বাভাবিক সম্পর্ক চিন্তা করতে পারছি না কেন যেন। মা হাতের কাজ শেষ করে ঘণ্টাখানেক পর ঘরে আসলো। আমি মোবাইল খাচ্ছিলাম। মা এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা নতুন শাড়ি পরে বের হলো। মায়ের এই রূপ দেখে আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আরও কঠিন হয়ে পড়ে। নিজের ভেতরে এক পাশবি পুরুষত্ব জেগে উঠতে থাকে। সে সত্তা মায়ের দেহ আর রূপ আমার চোখ দিয়ে নিতে থাকে। সন্তান সত্তা আর পুরুষত্বের ভেতর এক যুদ্ধ চলতে থাকে। আমার হাতে মোবাইল দেখে মা বলল, রাত জেগে আর মোবাইলে দেখিস না, ঘুমিয়ে পড়ো। নতুন শাড়িতে মাকে অসম্ভব সুন্দরী লাগছিল। কিন্তু এই সময়ে শাড়ি বদলানোর কারণ বুঝতে না পেরে মাকে প্রশ্ন করি, এ সময় শাড়ি বদলাতে গেলে যে? আর বলিস না, তোর বলো কাকি থালা বাসন ধুতে গিয়ে শাড়িতে তরকারি ফেলে দিল। ওই শাড়ি তো আর পরে থাকতে পারি না। এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মামা। তাই নাকি? এটা তো অনেক পুরাতন শাড়ি। শাড়িটাকে পরেছে, দেখতে হবে না?
আমার মা তো বিশ্বের সেরা সুন্দরী। তোমাকে সব কাপড় এই সুন্দর লাগে। মা পাশে এসে বসল। আজ হঠাৎ মাকে এত সুন্দরী লাগছে কেন? কোনো মতলব আছে নাকি? মতলব আছে, এবং সেটা খুব ঘৃণিত। আমি পেটের কথা পেটে রেখে বললাম, কি মতো লোক থাকতে পারে তুমি বল? সে তা তুই ভালোই জানিস বাবু। দেখি আমাকে শুতে দে। সারাদিন হাড় ভাঙা খাটুনি গেছে। হ্যাঁ, সে তো হবেই। বাড়িতে যতজন লোকসভার জন্য রান্নার কাজ করতেই তো বেলা শেষ হয়ে যায়। চাকরির কি দরকার? নিজেরাই তো সব কাজ নিতে পারি। হ্যাঁ, তাই তো। বহু লোকে বিনে পয়সায় চাকরের মতো খাটাতে পারলে তো কাদের লাভ নেই। তুই কাকাদের উপর ক্ষেত্রেই কেন রে? খেললেন কোথায় তোমার পার্টিতে বোমা? ও মা, আমার ছেলের শুনতি হলো দেখছি। এই তুই সত্যি করে মতো লোকটা বলতো। আহ মা, তুমি তখন থেকে কি মতলব মতো লোক শুরু করলে বলতো? বলা নেই কওয়া নেই, আমাকে সুন্দরী বলছিস, হুট করে আমার সেবা করতে যাচ্ছিস। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না। আমি জলে পড়লে তুমি সেবা করেছিলে, সেখানে তোমার কি মতো লোক ছিল বল শুনি? তোমার মতো লোক থাকবে কেন? তুই আমার ছেলে, তোর অসুখে সেবা করব না আমি? তুমি ছাড়া আমার আপন কি আছে? আমিও তাই বলছি। তুমি ছাড়া আমার আপন কে আছে? তোমাকে যে অসম্ভব ভালোবাসি। মা ইমোশনাল হয়ে পড়ে আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মায়ের ছোঁয়া পেয়ে এসময় পরাজিত হয় আমার সন্তান সত্তা। তখন আমি এক অন্য আমি হয়ে যায়। তীব্র লাল সায় মাকে ধরি। কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে হারিয়ে দিল। মায়ের চোখে কান্নার জল। আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। মাকে বলি, তোমার জন্য আমি আছি মা। তোমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তোমার সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব। মা হাসার চেষ্টা করে বলল, আমার ছেলে দেখে বড় হয়ে গেছে। মায়ের দুঃখ কষ্ট বুঝতে শিখেছে। কিন্তু আমার কোনো ভয় নেই, দুঃখ নেই। আর নতুন করে চাওয়া পাওয়ার ইবা কি থাকতে পারে? আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম, তুমি সবসময় বানিয়ে নিয়েছ। বাবা তোমার প্রতিদিনের পর দিন যে অবিচার করেছে তা আর কেউ না জানুক, আমি জানি। আমার কাছে লুকনোর কিছু নেই। মা বিব্রত হয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর বাবা আমার সাথে কি অবিচার করল? সংসার একটু আধটু মনোমালিন্য হবে, এটাই তো স্বাভাবিক। তোর বাবা একটু রাগী জানি, কিন্তু সে মানুষ খারাপ না। আমি মায়ের একটা গালে হাত দিয়ে বললাম, আমার জন্মের পরে বাবা তোমাকে ছুঁয়ে দেখেছে কি আদৌ? দিনের পর দিন তুমি বাবাকে পাবার জন্য বিছানায় ছটফট করতে মা লজ্জা পেয়ে যায়। আমার লাগামহীন নীরজ কথা শুনে গাল থেকে আমার হাত ছক্কা মেরে ছাড়িয়ে আমাকে ধমক দিয়ে বলল, কি সব আজেবাজে কথা বলছিস? তোর মুখে কি লাগাম নেই? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? আমি মায়ের দুই বাহু শক্ত করে ধরে মাকে বললাম, আজে বাজে কথা না মা। আমি যা বলছি তা একটু মিথ্যা নয়। তুমি আমায় ছুঁয়ে বল আমি ভুল বলছি। ওই কথা বলে মায়ের একটা হাত আমার মাথায় রাখলাম। মা আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তুই এসব কি শুরু করলি? আমি মায়ের হাত আবারও মাথায় নিয়ে এসে বললাম, আমার দিদি, বল আমি ভুল বলেছি না? মুখ নিচু করে চোখের জল ফেলতে থাকো। আমি মায়ের আরও কাছে এসে বসলাম। দু হাতে মায়ের গাল ধরে মায়ের মুখ উঁচু করলাম। মায়ের চোখের জল আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে হামি খেলাম। মায়ের কপালে আমার কপাল ঠেকিয়ে বললাম, আমি আর তোমার ছোট ছেলে নেই মা। আমি তোমার দুঃখ দূর করার মতো যথেষ্ট বড় হয়েছি। আমি তোমাকে আর কখনো বাবার অভাব বুঝতে দেবেন না, কথা দিলাম তোমাকে। মা আমার দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, তুই কি বলতে যাচ্ছিস? তোর বাবা কিসের অভাব রেখেছে, আর তুই বাবার কোনো অভাব পূরণ করবি? এই অভাব বলে আমি হামি দিতে থাকলাম। মা ঘটনা আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে আমি কি করছি, তখন আমাকে দু হাতে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয়। তুই এটা কি করলি? তুই কি জেনে বুঝে করছিস? তুই পাগল হয়ে গেছিস? মা তার চেহারা দু হাত দিয়ে ঢেকে কাঁদতে লাগল। একটু পরে মুখ তুলে আমার দিকে রক্তবর্ণ চোখ করে বলতে লাগল, দূর হও আমার চোখের সামনে থেকে। তোমার মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার আগে আমার মরণ হলো না কেন? যদি জানতাম তুই বড় হয়ে এই কাজ করবি, তাহলে তোকে ছোটবেলাতেই মেরে ফেলতাম। মা কথা শেষ করার আগেই আমি মাকে আবার দিই, আমি তোমাকে ভালোবাসি মা, অনেক ভালোবাসি। তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছ। গভীর রাতে তুমি আমাকে ধরেছ, কিন্তু মা হয়ে ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারেনি। আমি ছোট ছিলাম বলে তুমি মেটাতে পারেনি ক্ষুধা। মা আমার কথা শুনে বলে, তুই এসব কি বলছিস? আমি তোর মা, মা হয়ে তোর সাথে এমন কাজ করার কল্পনাও করতে পারি না কখনো।
আমি মায়ের কাছে মুখ রেখে বললাম, আমাদের মা ছেলের সম্পর্কের বাইরেও একটা পরিচয় আছে। মা, আমি পুরুষ আর তুমি নারী। তুমি এতদিন নিজেকে সংযত রেখেছ, নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছ, কিন্তু তার জন্য, যে লোকটা তোমাকে মানুষ বলে গণ্য করে না তার জন্য, তুমি যদি নিজের জন্য একবার হলেও ভাবতে তাহলে আজ তোমার জীবনে এত দুঃখ থাকত না, কখনো এত অবহেলায় থাকতে হতো না। মা আমার বুকে মাথা লুকিয়ে বলতে থাকে, কিন্তু তুই আমার ছেলে, আমি কখনো এত বড় পাপ করতে পারবো না, আমাকে ছেড়ে দে তুই। আমি নিজেকে আটকাতে পারছি না মা, তোমার ছোঁয়াতে আমি পাগল হয়ে গেছি, তুমি অপরূপ সুন্দরী, তোমার মা আমাকে পাগল করে দিচ্ছে। মা বলল, তুই এমন করিস না, তোর পায়ে পড়ি, আমাকে এত বড় পাপের ভাগীদার করিস না তুই, আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব। আমি হাত বোলাতে লাগলাম। সমাজ, সংসার, ধর্মে ভয়ে নিষিদ্ধ সম্পর্কে জড়ানো থেকে মনপ্রাণ দিয়ে নিজেকে আটকাতে চাইছে না, কিন্তু আমি জানি ক্ষুধার কাছে মনের বাধা এক অনুপরিমাণ বাধা দিতে পারবে না। মাকে সবসময় পুজোয় দেবীর সাথে তুলনা করে এসেছি, আজ এই দেবীর সাথে এমন ঘৃণিত কাজ করতে আমার বিবেকে বাধছে। কিন্তু ওই যে ক্ষুধার কাছে পরাজয় হয়েছে বিবেকের। মা চোখ বন্ধ করে আছে, চোখে পানি রেখা ছাপ ফেলে গেছে, মায়ের নাকে ফুল ঘন ছোট বড় হচ্ছে। আমি মায়ের চিবুক ধরে মুখ উঁচু করে ধরলাম। মা চোখ খুলো না, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকুন। মায়ের বিছানার পাশের টেবিলে সিঁদুরের কোটা দেখতে পেলাম, এক হাতে কোটা তুলে নিলাম। কোথা থেকে সিঁদুর নিয়ে মায়ের ফাঁকা সিঁথিতে পরিয়ে দিতে মা চোখ খুলে ফেলে। বাবা, তুই কি করছিস এসব? সিঁদুর পরিয়ে দিলে আমায় আর কোনো সংকোচ হয় না। তোমার সিঁদুর পরিয়ে নিজের বুক করে নিলাম। সিঁদুর পরালেই কেউ হয় না, সমাজের সামনে অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরতে হয়, আজীবন সাথে থাকার প্রতিজ্ঞা করতে হয়। তুই আমাকে নিয়ে যা করতে চাচ্ছিস সেটা পাপ, তোকে বাধা দেবার ক্ষমতা আমার নেই। এই পাক তুই করিস না বাবা মার, আমাকে আর অশান্তি করিস না। আমি শাড়ির আঁচল তুলে মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিলাম। মায়ের চোখ অশ্রুতে টলটল করছে। আমি মাকে বললাম, তুমি আদর্শ মা, আদর্শ বউ, কিন্তু বাবা তোমার আদর্শ স্বামী হতে পারেনি। যে সমাজ এতদিন তোমাকে উপেক্ষিত করে দেখেছে, আমি মানুষের সমাজের নিয়ম। ঘরে জ্বলতে থাকা মাটির প্রদীপটা মেঝেতে রাখলাম। মাকে বিছানা থেকে নামিয়ে হাত ধরে প্রদীপের চারপাশে 7 পাক ঘুরলেন। তারপর আমার গলা থেকে সোনার চেনটা খুলে মায়ের গলায় পরিয়ে দিলাম। প্রদীপ হাতে তুলে নিয়ে তার শিখার উপর হাত রেখে বললাম, এই অগ্নিশপথ নিয়ে বলছি, আমি আদর্শ ছেলের মতো মাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখব। তোমার উপর কোনো অবিচার হতে দেব না। আমি আজ থেকে তোমাকে আমার সহধর্মিনী মর্যাদা দিলাম। এরপর মাকে বললাম, অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরেছি, মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি, এবার আর কোনো দ্বিধা নয় না। শাস্ত্রমতে তুমি আজ থেকে আমার বিয়ে করাব। মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকুন। নিজের বিবেকের সাথে মা এখনও সন্ধি করতে পারছে না, আবার ভালোবাসার কাঙালিনী মায়ের প্রতি আমার ভালোবাসাকে ফেলেও দিতে পারছে না। তারপর আমাদের মাঝে শুরু হলো। কিছুক্ষণ পর চেয়ে দেখি মায়ের চেহারায় পরিতৃপ্তির ছাপ। আমি মাকে জিজ্ঞেস করলাম, কেমন লাগল মা? মা আমার দিকে খানিক তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মা মুখ ঘুরিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর বলল, এ আমি কি করলাম? হায় ভগবান, আমার সর্বনাশ হয়ে গেল। নিজের পেটের ছেলের কাছে ক্ষণিকের সুখের জন্য নিজেকে বেচে দিলাম। ভগবান, আমাকে ক্ষমা করো, বলে আমার দিকে পিঠ ফিরে কাঁদতে থাকে। তারপর মা আমাকে বলল, বাবা, তুমি ছাড়া আমার এই দুনিয়ায় আপন বলে কেউ নেই। এই সম্পর্কের পর তো দিকে আমি মুখ তুলে তাকাতে পারব না, আমি একদম একা হয়ে যাব। এমনটা করিস না বাবা মা, অনেক দূর চলে এসেছি মা, এখান থেকে পিছলে আমাদের কোনো সম্পর্কই আজ স্বাভাবিক থাকবে না। তুমি আমাকে মেনে নাও, দেখবে তোমার আমার মাঝে কোনো কষ্ট থাকবে না। কিন্তু এত পাপ মা, যা পাপ করে ফেলেছি, এখন সম্পর্ক পাপের হলে আমি আজীবন তোমার সাথে পাপ করে যাব, কিন্তু তোমাকে ছড়াতে পারবো না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।